আজকে একটা বহু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে মাঙ্গলিক বা মাঙ্গলিক দোষ। আমাদের জন্ম ছকে মঙ্গলের যদি একটা বিশেষ অবস্থান থাকে তাহলে মাঙ্গলিক বলা হয়। সেটা লগ্ন থেকে দেখতে হয় এবং সেটা রাশি থেকেও দেখতে হয়। তাতে বিচার হয় কি জাতক বা জাতিকা উগ্র মাঙ্গলিক, মধ্য মাঙ্গলিক না মাঙ্গলিক নয় একেবারে, সেটা বিচার করা যায়। কিন্তু মাঙ্গলিক নিয়ে অনেক ভুল ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে, সাধারণ মানুষের মধ্যে কাজ করে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের নিজেদের ইনফরমেশন বা নলেজের অভাব। আমরা প্রপারলি জানি না কি মাঙ্গলিক হলে কি হয়, মাঙ্গলিক দোষ কাকে বলে, কিভাবে মাঙ্গলিক দোষ কেটে যায় বা কাটানো যায়। শুধুমাত্র অবস্থান দেখলে, মঙ্গলের অবস্থান দেখলে মাঙ্গলিক হয় না। যেমন প্রধান কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। মেষের জাতক বা জাতিকা বা বৃশ্চিকের জাতক বা জাতিকা কখনো মাঙ্গলিক হয় না, কারণ মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিকের অধিপতি। মঙ্গল যদি উচ্চ থাকে কারোর চাটে, অর্থাৎ মকরে মঙ্গল বসে আছে, তাহলেও সে মাঙ্গলিক হয় না, বরঞ্চ মঙ্গল তাকে অনেক ক্ষেত্রে উপকার করে এবং এই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন করলে হিতে বিপরীত হতে পারে। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণভাবে জানতে হবে, তাহলে ভয় ভীতি এই জিনিসগুলো কাজ করবে না, বরঞ্চ আপনারা প্রত্যেকে নতুনত্ব রাস্তা দেখতে পাবেন, উপায় পাবেন কি আপনারা আপনাদের অসুবিধেগুলোকে কিভাবে কাটাবেন। তাহলে কথা না বাড়িয়ে আসুন আমরা সকলে মিলে শিখি মাঙ্গলিক জিনিসটা কি এবং মাঙ্গলিক কি কখন খণ্ডন করে এবং আমরা কিভাবে মাঙ্গলিক দোষকে দেখব বা দেখব না। প্রথম কথা হচ্ছে বিবাহের জন্য বরবধূর জন্মকুণ্ডলী মিলনের সময় পণ্ডিত বা জ্যোতিষীরা এই মাঙ্গলিক দোষের কথা বলে থাকেন। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ জীবন সুখী হয় না। মাঙ্গলিক দোষ থাকলে পার্টনারের অশুভ কিছু হতে পারে। মাঙ্গলিক দোষ থাকলে একটা ফুল ফ্লেজেড বৈবাহিক জীবন বা ম্যারিড লাইফে অসুবিধে হতে পারে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, জ্যোতিষ বলছে মঙ্গল কিন্তু পাপ গ্রহ। পাপ গ্রহের মধ্যে শনি পড়ে, মঙ্গল পড়ে, রাহু এবং কেতু পড়ে। যখন এটি লগ্নের চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে এবং থাকলে সেটা যদি কুপ্রভাব বিস্তার করে তাহলে সেটাকে মঙ্গল দোষ বলা হয়। এটা রাশি থেকেও প্রযোজ্য, লগ্ন থেকেও প্রযোজ্য। এই জাতকদের যাদের মঙ্গল লগ্নে রয়েছে, চতুর্থে রয়েছে, সপ্তমে রয়েছে, অষ্টমে রয়েছে এবং দ্বাদশে রয়েছে, এরা বেসিক্যালি মাঙ্গলিক। দুই ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। যদি লগ্ন মেষ হয় বা রাশি মেষ হয়, বা লগ্ন বৃশ্চিক হয় বা রাশি বৃশ্চিক হয়, বা চাটে মঙ্গল মকরে রয়েছে, উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা মাঙ্গলিক নয়। তাদের মঙ্গল দোষ খণ্ডন করলে বরঞ্চ বিপদ বেশি সুফলের থেকে। যদি জাতকের জন্ম কুণ্ডলিতে চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে, তবে সে ভৌতিক সুখ কম লাভ করে, মেটেরিয়ালিস্টিক গেন তার মধ্যে ভোগ করার অবকাশ কম থাকে। এবং সপ্তম ঘরে যদি থাকে
তাহলে পতি বা পত্নীর মধ্যে কলহ থাকে, কোনো রকম অসুবিধে থাকে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলি প্রতি যে কর্তব্য সেটা কম হয়ে যায়। সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে সেখানে ঝগড়া অশান্তি একখানা প্রবণতা বেড়ে যায়। অষ্টম ঘর থেকে মৃত্যুর বিচার হয়, এখানে মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর বেড়ে যায়, রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায়। এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে সেখানে কি হয়, কি ক্ষয় ক্ষতি, লোন, এইসবের যে জাঁতাকল এর মধ্যে জাতক পড়ে গিয়ে বিভিন্ন রকমভাবে সমস্যা ভোগ করে। এবং দেখা যায় কি দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে জাতক সারাক্ষণই চিন্তিত থাকে, ডিপ টেনশন, অ্যাংজাইটি এবং স্ট্রেস জাতকের জীবনে থাকে। এবার মাঙ্গলিক দম্পতি দুজনেই মাঙ্গলিক, বড় মাঙ্গলিক, স্ত্রীও মাঙ্গলিক, এই দম্পতিদের যে চার্ট বা কুণ্ডলী এর শুভ শুভ নির্ণয় আপনারা কিভাবে করবেন? এই যে দুটো চার্টেই দুজনে মাঙ্গলিক, যদি বর বধূর বা মাঙ্গলিক নয়, ধরা যাক যদি বর বধূর যে কোনো একজনের মাঙ্গলিক হয় এবং দ্বিতীয় জনের জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে লগ্নে এবং সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে শনি থাকে, তাহলে মাঙ্গলিক দোষ কারোর ওপরেও পড়বে না। এই বর বধূর বিবাহ নিশ্চিন্তে নির্ধারিত হতে পারে। যদি বরের কুণ্ডলিতে মঙ্গল লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে থাকে এবং যে স্ত্রী যার সাথে বিয়ে হচ্ছে সেই বধূরও কুণ্ডলিতে মঙ্গল এইভাবে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু সম্পূর্ণভাবে নিবারণ হয়। তার জন্য আলাদা করে মঙ্গলকে প্রশমিত করার জন্যে মাঙ্গলিক দোষ খণ্ডন করার কোনো বিশেষ প্রয়োজন নেই। যতগুলো গ্রহ কুণ্ডলিতে বধূর যদি অশুভ থাকে ততগুলো বা তার চেয়ে বেশি যদি বরের কুণ্ডলিতে থাকে তবে সেখানেও বিশেষ শুভ ফল দেয়। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে মঙ্গল বা মাঙ্গলিক দোষ খণ্ডন হওয়ার সময় কখন। 28 বছর যখন বয়স হয়ে যায় জাতকের বা জাতিকার মাঙ্গলিক দোষ এমনি কেটে যায়। এছাড়া কোন কোন ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কেটে যায় সেটাই আপনাদের আমি একটু জানাচ্ছি। প্রথম, মেষ রাশিতে যদি মঙ্গল লগ্নে থাকে, বৃশ্চিক রাশিতে যদি চতুর্থ ঘরে থাকে, মকর রাশির সপ্তম ঘরে থাকে, কর্কট রাশির অষ্টম ঘর থাকলে এবং ধনু রাশির দ্বাদশ ঘর থাকলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। এই ক্ষেত্রেও মাঙ্গলিক দোষ এইভাবেও খণ্ডন হয়, এটা আপনারা বিচার করতে পারেন। বর বধূর জন্মকুণ্ডলী যখন মেলাচ্ছেন তখন শনি যদি 1, 4, 7, 8 বা 12-তে থাকে তাহলেও মাঙ্গলিক দোষ কেটে যায়। এবার আসছি কুণ্ডলী দ্বিতীয় ঘরে চন্দ্র এবং শুক্রের জুটি যদি থাকে, কেন্দ্রে অর্থাৎ সেন্ট্রাল হাউসে যদি চন্দ্র ও মঙ্গলের জুটি থাকে, বা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির 3টে দৃষ্টি 5, 7 এবং 9, এটাকে পূর্ণ দৃষ্টি বলা হয় বৃহস্পতি। আর বৃহস্পতির দৃষ্টি সবসময় অমৃত দৃষ্টি সমান হয়। ফলে এই সময়ও জাতকের যদি মঙ্গলের ওপর বৃহস্পতির পূর্ণ শুভ দৃষ্টি থাকে তাহলেও মাঙ্গলিক দোষ কেটে যায়। এছাড়া মেষ বা বৃশ্চিক রাশি মঙ্গল যদি চতুর্থ ঘরে হয়
এবং কর্কট বা মকরের মঙ্গল যদি সপ্তম ঘরে হয়, মীনের মঙ্গল যদি অষ্টম ঘরে হয়, মেষ বা কর্কটের মঙ্গল যদি দ্বাদশ ঘরে হয়, তাহলেও মাঙ্গলিক দোষ কেটে যায়। এতগুলো উপায় কেন বলছি, অনেক কিছু আপনারা হয়তো বুঝতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু এতগুলো সূত্র দেওয়া আছে আমাদের জ্যোতিষে যেগুলো মাঙ্গলিক দোষকে খণ্ডন করে। শুধুমাত্র মঙ্গলের অবস্থান দেখে মাঙ্গলিক বা মাঙ্গলিক নয় এই নির্ণয় করাটা বা আপনার ভয় পাওয়াটা যুক্তিসঙ্গত নয়, এটাই আমার বোঝানোর কারণ। আরও আছে সূত্র। মঙ্গল যদি গুরু বা শুক্রের রাশিতে থাকে, গুরু বা শুক্রের রাশি বলতে গুরু বৃহস্পতির রাশি হচ্ছে ধনু রাশি এবং মীন রাশি, শুক্রের রাশি হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি। যদি মঙ্গল গুরু বা শুক্রের রাশিতে অষ্টম ঘর এবং সপ্তমেশ, মানে যে 7 নম্বর ঘরের যিনি মালিক তিনি বলবান হয়ে কেন্দ্রে বা ত্রিকোণে রয়েছে, তাহলেও মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। বর বা কন্যার যে কোনো একজনের কুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে এবং দ্বিতীয়ের মানে অপরের কুণ্ডলিতে যদি মঙ্গল কারকভাবে কোনো পাপ গ্রহের সঙ্গে অবস্থান করে, কারকভাবে কোনো পাপ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে মাঙ্গলিক দোষ থাকে না। এবার মজার কথা হচ্ছে সেটা হচ্ছে এই সূত্রগুলো বোঝার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, এতগুলো অ্যান্টিডোট দেওয়া রয়েছে অ্যাস্ট্রোলজিতে, শুধুমাত্র একটা মঙ্গলের অবস্থান দেখে কখনো মাঙ্গলিক বলা উচিত নয় বা সঠিক নয়। লগ্ন আপনারা প্রত্যেকে যারা একটু জ্যোতিষ নিয়ে ওয়াকিবহাল জানেন কি 2 ঘন্টায় লগ্ন পাল্টায়। ফলে আমি বলছি লগ্ন, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, 5খানা ঘর, এবং কিছু বিশেষ ক্ষেত্রে বা আদার স্কুল অফ থটস যদি ধরেন তাহলে দ্বিতীয় ঘরকেও ধরা হয়। অর্থাৎ এই 6খানা ঘরে মঙ্গল থাকলে সে মাঙ্গলিক হবে। ফলে 24 ঘন্টায় আপনার 12খানা রাশি যখন লগ্ন ঘুরছে, তার মানে বুঝতে পারছেন 6খানা রাশি মাঙ্গলিক, 6খানা রাশি মাঙ্গলিক নয়, 50-50, মানে অর্থাৎ কম বেশি আমাদের এন্টায়ার পপুলেশন, পৃথিবীর এন্টায়ার পপুলেশনে 50% মাঙ্গলিক হয়, 50% হয় না। আবার এই 50% যারা মাঙ্গলিক হয়, 50% যারা মাঙ্গলিক হয় তাহারা কিন্তু বিভিন্ন কারণে তাদের মঙ্গল দোষ কেটে যায়। আমি এরকম 2-একটা ইনসিডেন্ট দেখেছি, কারণ আমি মাঙ্গলিক দোষ আমি কাটাচ্ছি। এই ব্যাপারটাতে দুম করে দেওয়াটা কিন্তু ঠিক নয়। আপনাকে বিচার করতে হবে আদৌ আপনি মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়, তারপরে মাঙ্গলিক দোষই নেই তো কাটাবেনটা কি? কাটিয়ে আপনার যেটা স্ট্রেংথ সেটাকে যদি আপনি কেটে ফেলেন, তাহলে ওটা কিন্তু আপনার জন্য শুভ হলো না। মেষ রাশির ক্ষেত্রে যদি সবসময় মঙ্গলকে ভালো করতে হলে একটা লাল রুমাল রাখুন বা লাল কিছু আপনাদের সঙ্গে রাখুন। বৃষ রাশির মানুষেরা আপনারা মঙ্গলকে ঠিক করার জন্য হনুমান চালিসা রোজ পাঠ করুন। মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো হয় যদি মধু এবং সিঁদুর আপনারা প্রবাহিত জলে, অর্থাৎ নদীর জলে যেখানে জল বইছে সেখানে যদি ভাসিয়ে দিতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে আপনারা সবথেকে ভালো জিনিসের ফল পাবেন, সেটা হচ্ছে 400 গ্রাম চাল দুধে 14 দিন ধরে নদীতে ভাসান। আপনাদের মঙ্গলের কুপ্রভাব আপনাদের উপর থেকে কেটে যাবে। সিংহ লগ্নের লোকেরা
দের একখানা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কখনো মিথ্যে মামলায় সাক্ষী দেবেন না বা মায়ের সেবা থেকে বিরত থাকবেন না। ঘরের উঠোনে আপনারা ছোট একটা নিম গাছ লাগাতে পারেন। কন্যা লগ্নের ক্ষেত্রে খুব ভালো হয় রূপো আর চাল যদি আপনারা দান করেন। কন্যার পরে আসছে তুলা। তুলা লগ্নের মানুষেরা আপনারা তন্দুরের মিষ্টি রুটি কুকুরকে খাওয়ালে আপনাদের মঙ্গল ভালো হবে। বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির লোকেরা যদি মঙ্গলকে ঠিক করতে চান, সকালে উঠে প্রথম জিনিস মুখ হাত পা ধুয়ে একটু মধু খান। ধনু লগ্নের মানুষেদের প্রথম কথা হচ্ছে একটু মঙ্গলকে ঠিক করতে হলে অ্যাসিডিক খাবার খাওয়া থেকে নিজেকে, অ্যাসিডিক খাবার বর্জন করবেন। তেল মশলা ঝাল এসব খাবার একটু বর্জন করবেন এবং আপনারা বিশুদ্ধ নিরামিষ আহার বা মঙ্গলবার যদি ব্রত পালন করেন আপনারা বিশেষ উপকার পাবেন। মকর রাশির লোকেরা আপনারা তামা একটি আংটি পরলে বিশেষ উপকার পাবেন। মঙ্গলের অনেক কুপ্রভাব থেকে আপনারা কিন্তু বেঁচে থাকবেন। এবং কুম্ভের লোকেরা একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে কি হনুমান চালিসা তুলসীদাসের রচিত যদি আপনারা বিলোতে পারেন বা দান করতে পারেন বা অন্যদের দিতে পারেন, এতেও কিন্তু মঙ্গলের কুপ্রভাব আপনাদের জীবনের উপরে কিন্তু কম হবে। এবং মীন রাশির জাতকেরা যদি মঙ্গলের কুপ্রভাব কাটাতে চান তাহলে জলে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এর থেকে যে ফল আপনারা পাবেন, দেখুন কোনো এনার্জিকে আপনি লড়াই করে পেরে উঠবেন না। কোনো এনার্জি আপনার যদি চাটে খারাপ থাকে, আপনি লড়াই করে যুদ্ধ করে কিন্তু তার সঙ্গে পেরে উঠবেন না। বরঞ্চ তাকে প্রশমিত করে শান্ত করে আপনি যদি আপনার অ্যাপ্রোচটা এরকম হয় তাহলে সেই এনার্জি আপনার জন্যে ভালো ফল দেয়। ধরুন পাড়ার এক দাদাগোছীয় লোক, বিরাট শক্তি বিরাট ক্ষমতা, সব জায়গায় তার অবাধ বিচরণ, অর্থও আছে, যশ আছে, কন্ট্যাক্টস আছে। সেই মানুষটার সঙ্গে আপনি যুদ্ধ করে এঁটে উঠতে পারবেন না। বরঞ্চ সেই মানুষটা যদি আপনাকে স্নেহ করতে শুরু করে, আপনার দুদিক থেকে লাভ। এক, ওই মানুষটার থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়, বাকিরা বুঝে যাবে কি আপনি ওনার কাছের লোক বা ঘনিষ্ঠ লোক, আপনাকে বিরক্ত করবে না। অ্যাস্ট্রোলজি এতটাই সিম্পল, এতটাই সরল। তাই আমার গুরু বলতেন, সহজ জিনিসকে সহজভাবে নাও, জীবনে উন্নতি করবে। সহজ জিনিসকে আমরা মানুষ তো কমপ্লিকেটেড করে ফেলি, এই জন্যে নিজেরাই নিজেদের ঘেঁটে ফেলি। সঠিক জানবেন, সঠিক পদক্ষেপ নেবেন, তাহলে আপনাকে কোনোদিন ভুগতে হবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। জয় শ্রী কাল ভাই।